ইলিয়াসের ট্রানজিশনাল গভর্নমেন্টের ব্যাপারে তোমার মতামত কি? মানে ডক্টর ইউনূসের দিকে তো অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে, কিন্তু তার উপদেষ্টা বা ম্লান হওয়ার থেকে আমি বলবো যে উনি যে গতিতে যাচ্ছেন আমরা আরো অনেক বেশি সুফল পেতাম, আরো অনেক বেশি কি বলবো মানে গতিশীল থাকতো প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি ওনার উপদেষ্টারা ওনার সাথে তাল মিলাইতে পারতেন। মানে উনি 84-85 বছর বয়সে যে গতিতে যাচ্ছেন, ওনার মাথা যে গতিতে কাজ করছে তার থেকে মানে অনেক গুণ, মানে উনি 100%, উনি যদি 80% দেন ওনার উপদেষ্টা পরিষদের কমপক্ষে 15% দিতে পারছেন না। তো সেই জায়গাটা উনি এই দায়টা কেন নিচ্ছেন বা কি করণীয়, ইলিয়াস আপনি কি মনে করেন? না, ওনার ধরেন যেটা আপনি গতির কথা যেটা বলছেন, সেই গতির চাইতেও সবচেয়ে বড় জিনিস হলো আমার মনে হয় কি, যে এই ডক্টর ইউনূসের কিছু কিছু জায়গায় উনি আসলে আমার ধারণা যে উনি তো বয়স হয়েছে, আন্তর্জাতিক বিষয়গুলো দেখতে গিয়ে, অর্থনৈতিক এই বিষয়গুলো দেখতে গিয়ে উনি দেশের অভ্যন্তরীণ, বিশেষ করে যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, এইসব মন্ত্রণালয়গুলোর ব্যাপারে ওনার মনে হয় মানে সময় দেওয়ার সুযোগ কম। আমি মনে করি যে ওনার আশেপাশে এই যে প্রথম আলো ডেইলি স্টারের যেই যেই বলয় আসিফ নজরুলের যেই প্যারালাল আর একটা গভর্নমেন্ট আসিফ নজরুল তৈরি করেছে, এই জায়গাটা দেখেন আমরা অনেক সমালোচনা করি দেশের মানুষের, আমি আজ পর্যন্ত কাউকে দেখি নাই যে এর সমালোচনা ওর সময়, কিন্তু কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা কেউ করে না। তো আমি শুধু ছোট করে এতটুকুই বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত যে ওনার এই জায়গাগুলো ঠিক করা। ওনার এই শেষ বয়সে এসে নিশ্চয়ই উনি ব্যর্থ হতে চান না। উনি যদি ব্যর্থ হতে না চান, এই জায়গাগুলো ঠিক করা দরকার, যাতে এই প্যারালাল গভর্নমেন্ট তৈরি করে যারা আওয়ামী লীগ এবং ভারতের, কারণ কালকে একটা কথা শুনলাম যে এই যে মামলাটা বাংলাদেশে চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এই সেম মামলাটা আমাদের আপনার ইয়েতেও করার সুযোগ আছে, আন্তর্জাতিক ইয়েতে আদালতে। তো ওইখানে করার জন্য আসিফ নজরুল দিচ্ছে না, পারমিশন দিচ্ছে না। তিনি কারণ হিসাবে বলেছেন যে এটা নাকি ওইখানে গেলে আমাদের দেশের অভ্যন্তরীণ এই তদন্তগুলোতে সমস্যা হবে, এখানে শাস্তি দিতে সমস্যা হবে। ওইটাতে হলে আমাদের এখানে সমস্যা কি? আন্তর্জাতিকভাবে যদি নাকি শেখ হাসিনাকে কোনোভাবে পানিশমেন্ট দেওয়া যায় বা বিচার করা যায়, সেটা তো আরো ভালো আমাদের জন্য। তারপরে কয়েকদিন আগে আপনি দেখেছেন যে এই যে সিলভিয়া থেকে শুরু করে আইন মন্ত্রণালয়টা তার নিজের ব্যক্তিগত সহকারী, এটা নিয়ে প্রতিদিনই বলি যে এই শামসুদ্দিন মাসুম, সে ছিল হইলো এবিএম খায়রুল হকের পার্সোনাল সেক্রেটারি, তাকে সে তার কাছে এনে বসিয়ে রেখেছে এবং আইন মন্ত্রণালয়ে শুনুক। আইন মন্ত্রণালয়ে আসিফ নজরুল একদিন ডেকে গোপনে ওইখানকার কয়েকজন বিচারক এদের, তারপরে এই সচিব এদেরকে ডাকুক, ডেকে জিজ্ঞেস করুক কি অবস্থা। অনেক জায়গায় আছে একই লোকজন। তো এদেরকে যদি সরানো যায় আমার মনে হয় আরো বেশি ভালো হইতো, মানুষ আরো স্বস্তি পেত। এই তো আর কি। আর আমি বিএনপির ব্যাপারে সবচেয়ে যে বিষয়টা বলবো যে বিএনপির উচিত হবে যে সোশ্যাল মিডিয়াতে যেসব জিনিসগুলো এখন যাচ্ছে, যে মানুষ যেসব সমালোচনাগুলো করে, এইসব সমালোচনাগুলোর ব্যাপারে তারা আমার মনে হয় আরো বেশি সিরিয়াস হবে যে কোথায় কি হচ্ছে, আসলে কি সমস্যাটা হচ্ছে কিনা। কারণ সামনে তারেক রহমান কিন্তু বারবার একটা কথা বলেন যে সামনে নির্বাচনটা অনেক কঠিন নির্বাচন হবে বিএনপির জন্য। সো সেই কঠিন নির্বাচনটা তাদের যদি উতরাতে হয়, তাহলে অবশ্যই তাদেরকে তাদের যে অপোজিশন সেটাকে খুব স্ট্রং মনে করতে হবে। এটা মনে না করে যদি নির্বাচনে যায়, আমার মনে হয় 1991 সালের নির্বাচনে যেমন শেখ হাসিনা মন্ত্রিসভা গঠন করে ফেলেছিল, খালেদা জিয়া পরে প্রধানমন্ত্রী হন, আমার মনে হয় সেই পরিস্থিতি হয়ে যেতে পারে। তবে ইলিয়াস, আমার পর্যবেক্ষণ হচ্ছে জনাব তারেক রহমান তার যে বক্তব্যগুলো দিচ্ছেন, এগুলো তার বাংলাদেশের নেতারা ঠিক ধরতে পারছেন না অথবা বুঝতে পারছেন না, এটা ডেপটা বুঝতে পারছেন না, এটা মেসেজটা ধরে কাজ করতে পারছেন। ধরেন একটা দলের প্রধানকে কিন্তু একটা ডিপ্লোম্যাটিক অবস্থানে সবসময় থাকতে হয়। মানে আপনি যেভাবে কথা বলি, ধরেন আজকে যদি আপনি কোনো একটা দায়িত্বে যান, আপনি এভাবে কথা বলতে পারবেন না। দিনাকিতে একটা দায়িত্বে গেলে এভাবে কথা বলতে পারবে না। আমরা এখন অনেক স্ট্রেইট কথা বলি, কিন্তু একটা দায়িত্বে যখন আপনি হ্যাঁ